একেবারে এই 10টা জিনিস যদি তুমি মেনে চলতে পারো, যদি এইভাবে তুমি তোমার খাতাটাকে সাজিয়ে নিতে পারো এই 10টা পয়েন্টকে মাথায় রেখে, তাহলে পরীক্ষকের কাছ থেকে কিন্তু ভালো একটা মার্কস অবশ্যই তুমি আদায় করে নিতে পারবে। হ্যাঁ, খাতা সাজানোর কৌশলটা তোমাকে অতি অবশ্যই ভালো করে বুঝে নিতে হবে, আর এই কৌশলেই কিন্তু তুলনায় বেশি নম্বর তুমিও পরীক্ষকের কাছ থেকে আদায় করে নিতে পারবে। এটা কিন্তু একেবারে অত্যন্ত গোপন একটা কৌশল, তাই ভালো করে তুমি রপ্ত করে নাও, প্রয়োজনে তুমি 2-1বার প্র্যাকটিস করে নাও, তাহলে দেখবে পরীক্ষার ঠিক আগের মুহূর্তে এটা ভীষণভাবে তোমার কাজে আসছে। সেটা তোমার যে স্ট্রিমেরই হোক, যে বিষয়ের ক্ষেত্রেই হোক না কেন, প্রত্যেকটা বিষয়ের জন্যই এটা কিন্তু প্রযোজ্য। হ্যাঁ, উচ্চ মাধ্যমিকের ফাইনাল সেমিস্টার তোমরা যারা দিতে চলেছো এই 2026-এ, তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপস্থাপনা নিয়ে হাজির হলাম আমি, তোমাদেরই এসপি ম্যাম। এই উপস্থাপনার বিষয়বস্তু তো তোমরা দেখেই বুঝে গেছো, থাম্বনেল দেখেছো যখন তখনই বুঝে গেছো। তোমাদের প্রত্যেকের চাহিদা মোতাবেক নিয়ে আসা এই উপস্থাপনা, তোমরা অন্যান্য ভিডিওতে এসে কমেন্টের মাধ্যমে অনেকেই এই বিষয়ে উপস্থাপনা চেয়েছিলে, তাই তোমাদের চাহিদা মোতাবেক আজকে নিয়ে চলে এসেছি কিভাবে সুন্দর করে খাতা সাজিয়ে, কিছু গোপন কৌশল অবলম্বন করে খাতা সাজিয়ে নাম্বারটাকে বাড়িয়ে নেওয়া যায়। একদম 10টা মাত্র উপায়ের কথা বলবো, খুব সহজ উপায়। এই 10টা উপায় হয়তো তোমাদের প্রত্যেকের জানা, কিন্তু তোমরা সেটা ফলো করো না, আর সেই কারণে কিছুটা হলেও তোমাদের মধ্যে খামতি ঘাটতি রয়ে যায়, তার জন্য নাম্বারটা তুলনায় কম আসে টপারদের থেকে। টপাররা কিন্তু এই বিষয়গুলোর উপরে খুব বেশি করে নজরদারি দেয়, সেই কারণে তাদের নাম্বারটা তুলনায় বেশি হয়ে যায়। দেখো, সিলেবাস একই, বিষয়বস্তু একই, একই প্রশ্নের উপর পরীক্ষা, একই নম্বর বিভাজনের উপর পরীক্ষা, তাহলে তোমার নম্বরটা কম হয়ে যাচ্ছে, টপারদের নম্বরটা বেশি হয়ে যাচ্ছে কি কারণে? কিছু তো সেখানে ব্যাপার রয়েছে, সেই ব্যাপারগুলোই কিন্তু তোমাকে বুঝতে হবে যে কোন জায়গায় গিয়ে নাম্বারটা আলাদা আলাদা ধরনের হয়ে যায়। তুমিও সারা বছর পরিশ্রম করে পড়ছো, কিন্তু তারপরও তোমার নম্বরটা কোথায় গিয়ে কমে যাচ্ছে, সেই জায়গাগুলোই কিন্তু এখন ধরিয়ে দেবো, তাই ভালো করে দেখে নাও, বুঝে নাও। আর স্কুল জীবনের এই যে দ্বিতীয় বড় পরীক্ষায় তুমি বসতে চলেছো, সেই পরীক্ষার প্রত্যেকটা বিষয়ের জন্য নিজেকে খুব ভালো করে প্রিপেয়ার করো। আর এই উপস্থাপনা থেকে উঠে আসা যে বিষয়গুলো তোমার অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হবে, চাইলে তুমি সেগুলো নোট করে নাও, কারণ তুমি এই অভ্যাসে অভ্যস্ত নয়, তাই ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই নোট করে নাও এবং সেইভাবেই অভ্যাস করে নাও। এটা কিন্তু শুধুমাত্রই খাতা সাজানোর কৌশল, সুতরাং প্রশ্ন নিয়ে এখানে কোনো কথা হবে না। খাতাটাকে তুমি কিভাবে প্রডিউস করবে, খাতাটাকে কিভাবে তুমি প্রেজেন্ট করবে, সেটাই আমি কিন্তু এখন জানিয়ে দেব। তাহলে তোমাকে যে খাতা দেওয়া হবে সেটা তোমরা জেনে গেছো যে এইবারে কিন্তু তোমাদেরকে কোনো রকম অতিরিক্ত পেপার দেওয়া হবে না। শুধুমাত্র প্রথমেই যে পেপারটা দেওয়া হবে, সেই পেপারে একসঙ্গে এদিক ওদিক মিলিয়ে, মানে খাতার এপিট ওপিট মিলিয়ে 24 পাতা সম্বলিত একটা বাঁচ দিয়ে দেওয়া হবে, অ্যান্সার শিটের বাঁচ দিয়ে দেওয়া হবে, সেটাতেই তোমাকে পরীক্ষাটা দিতে হবে। তাহলে একটা সুবিধে কি হয়ে গেল তোমার দিক থেকে, সেটা হচ্ছে লুজ সিট নিলে তুমি যতগুলো লুজ সিট নিতে, প্রত্যেকটার ক্ষেত্রে সেখানে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার লিখতে হতো, সাবজেক্ট লিখতে হতো, কোশ্চেন বুকলেট নাম্বার লিখতে হতো, এরকম অনেক কিছু কিন্তু লিখতে গিয়ে এক্সট্রা টাইম চলে যেত। এটা কিন্তু তোমাদের জন্য অতি অবশ্যই একটা পজিটিভ সাইন, ভালো একটা দিক। তোমাকে একবার মাত্র লিখতে হচ্ছে মেন খাতার ফ্রন্ট পেজে, তাহলেই হয়ে যাচ্ছে। তো সেই জায়গাটা কিন্তু সুন্দর করে তোমাকে করতেই হবে। আর এই ফ্রন্ট পেজটা সুন্দর করে ফিল আপ হয়ে যাওয়ার পরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফ্রন্ট পেজের একদম ব্যাক সাইডটা সেটা তুমি ছেড়ে দাও, সেখানে কোনো উত্তর তোমার করার প্রয়োজন নেই। একদম ঠিক সেরকম যেরকম ভাবে তুমি মাধ্যমিকের খাতায় করেছিলে, তার পরবর্তী পেজ থেকে তুমি করা শুরু করো। মানে আমি যদি খাতার এপিটোপিট করে ধরি, তাহলে 3 নম্বর পেজ থেকে আসলে তোমার লেখাটা শুরু হবে। এইবার লেখা শুরু করার আগে প্রথমেই তোমাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা পেজের মধ্যে একটা নির্দিষ্ট গ্যাপ দিয়ে দাও, অর্থাৎ তোমরা যেটাকে মার্জিন বলো, মার্জিন দিয়ে দেওয়া। এইবার এই মার্জিন তুমি স্কেলের সাহায্যে, পেন বা পেন্সিল দিয়ে দিতে পারো, আবার খাতাটা কিন্তু ভাঁজও করে দিতে পারো। স্কেলের সাহায্যে পেন বা পেন্সিল দিয়ে মার্জিন করবে, সেটা উপযুক্ত হবে। খাতাটা শুধু ফোল্ড করে দিলে হবে না, এরকম কিন্তু কোনো ব্যাপারই নয়। তাহলে খাতা সাজানোর ফার্স্ট ট্রিক হিসাবে তোমাকে প্রথম মাথায় রাখতে হবে খাতাটাকে মার্জিন করতে হবে। কিরকম করবে? একেবারে ওপরের অংশে একটু বেশি জায়গা ফাঁকা রাখবে, আর তোমার বাম দিকে একটু বেশি জায়গা ফাঁকা রাখবে। নিচের দিকে এবং ডান দিকে কিন্তু খুব বেশি জায়গা ফাঁকা রাখার দরকার নেই। প্রথম দিকে যদি তোমার হাতে সময় থাকে তুমি কয়েকটা পেজ রুল টেনে নিতে পারো, না হলেও কোনো অসুবিধে নেই, খাতাটা জাস্ট একটু করে ফোল্ড করে নাও, তাহলেই কিন্তু দেখবে যে নির্দিষ্ট গ্যাপ তৈরি হয়ে গেছে। ওই ফোল্ডের মধ্যে তুমি লেখাটা লিখবে, তার বাইরে আসবে না। আশা করছি বোঝা গেছে। তাহলে তোমাকে প্রথমেই যেটা মাথায় রাখতে হচ্ছে সেটা হচ্ছে
এই যে এটা যদি তোমার পেজ হয়, এই পেজের মধ্যে তোমাকে অতি অবশ্যই কি করতে হবে, মার্জিন দিয়ে নিতে হবে। এটা তোমার 1 নম্বর কাজ হবে খাতা সাজানোর দিক হিসাবে। 2 নম্বর পয়েন্টে যেটা তোমাকে অতি অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে তুমি যখন অ্যান্সার লেখা শুরু করছো, সেটা তুমি কোন বিভাগ থেকে লিখছো। সেখানে বিভাগ থাকতে পারে, সেকশন কথাটা থাকতে পারে, পার্ট কথাটা থাকতে পারে, যাই থাকুক না কেন, তুমি যে অংশের উত্তর করছো সেটাকে একদম পেজের মিডলে সুন্দর করে পরিষ্কার করে লিখে দাও। তাহলে এই যদি তোমার পেজ হয়ে থাকে, তাহলে পেজের মিডলে তুমি লিখবে বিভাগ হোক, সেকশন হোক, পার্ট হোক, সেটা ক হতে পারে, 1 হতে পারে, এ হতে পারে, যাই হোক না কেন, সেটা পরিষ্কার করে সুন্দর করে গোটা গোটা করে লিখে দাও একদম মিডিলে। এরপরে তোমার লেখা শুরু হচ্ছে। তাহলে 2টো পয়েন্ট কিন্তু আমি অলরেডি বলে দিলাম, এক হচ্ছে রুল বা মার্জিন দেওয়া, আর 2 নম্বর বললাম যে খাতায় কোন বিভাগের উত্তর করছো এবার সেটা তুমি লিখে নাও। 3 নম্বরে তোমাকে যেটার উপরে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে কোশ্চেন নাম্বারিং। তুমি কোন দাগের প্রশ্নের উত্তর করছো, এই নাম্বারিংটা কিন্তু মোস্ট ভাইটাল, মোস্ট ইম্পর্টেন্ট। অতি অবশ্যই এই নাম্বারিংটার ওপরে তোমাকে গুরুত্ব দিতে হবে। আর এই যে তুমি খাতা ভাঁজ করেছিলে, খাতা ভাঁজের বাম দিকে যে অংশটুকু ছাড়া রয়েছে সেখানে তুমি এই নাম্বারিংটা সুন্দর করে করো। দেখো আমি এখানে 3 নম্বরে দিয়েছি কোশ্চেন নাম্বারিং, তাহলে এই কোশ্চেন নাম্বারিংটাকে কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। দেন 4 নম্বরে তোমাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে একটা ধারাবাহিকতা বজায় রাখতে হবে। মানে ধরো বিভাগ কয়ের তুমি উত্তর করছো, তাহলে বিভাগ কটাই যেন তুমি পরপর করছো, এই রকম একটা টেন্ডেন্সি কিন্তু তোমার মুখে রাখতে হবে। বিভাগ কয়ের 2টো প্রশ্ন এখানে, আবার 8 নম্বর পাতায় বাকি 2টো, আবার তারপরে রয়েছে 10 নম্বর পাতায়, এরকম করে যেন না হয়। এরকম খাপছাড়া করে উত্তর লিখলে পরীক্ষক কিন্তু অখুশি হন, তার ফলে তোমার লেখা অনুপাতে নাম্বারটা কিন্তু পড়ে না খাতায়, স্বাভাবিকভাবে সেখানে নাম্বারটা কমে যায়। সুতরাং তোমাকে আগে দেখে নিতে হবে তুমি কোন বিভাগের উত্তরটা সুন্দর করে দিতে পারবে, সেই বিভাগে একদম পরপর দাগ নম্বর অনুযায়ী সুন্দর করে তুমি লিখে দাও। তোমাদের তো এবারে 2x মডেলের প্রশ্ন হবে, মানে দ্বিগুণ হারে তুমি প্রশ্ন পাচ্ছ, অনেক অপশন পাচ্ছ, তার মধ্যে যেটা তুমি সুন্দর করে লিখতে পারবে সেগুলো পরপর, মানে সেকশন হোক বিভাগ হোক, সেই অনুযায়ী কিন্তু পরপর করে লিখো, ধারাবাহিকতাটা বজায় রাখতে হবে। আশা করছি এটা বোঝাতে পেরেছি। নেক্সট যেটার কথা বলবো সেটা হচ্ছে পরিচ্ছন্নতা। পরিচ্ছন্নতা মানে এরকম নয় যে খুব সুন্দর হস্তাক্ষর হতে হবে, একদম ছবির মতো ছাপানো অক্ষরের মতো, এরকম কিন্তু একেবারেই নয়। সাবলীল ভঙ্গিমায় তুমি লেখাটা লিখবে, তোমার যেমনই হস্তাক্ষর হোক না কেন, শুধুমাত্র লেখনীটা যদি পরিচ্ছন্ন হয়, পরিষ্কার হয়, সেখানে যদি খুব বেশি কাটাকাটি হাবিজাবি না হয়, তাহলেই কিন্তু লেখাটা দেখতে সুন্দর হয়। আর এই লেখা সুন্দর হওয়ার পিছনে তোমাকে কয়েকটা কৌশল বলে রাখি। তুমি একটা যখন শব্দ লিখছো, সেই শব্দের বর্ণগুলোর মধ্যে একটু নির্দিষ্ট যেন ফাঁক থাকে, একটা বর্ণের গায়ে আরেকটা বর্ণ যেন উঠে না যায়, সেটা তোমাকে যেমন দেখতে হবে, মানে কেউ কারোর সঙ্গে যেন টাচে না আসে, সেটা যেমন দেখতে হবে, তেমনি পাশাপাশি যখন 2টো শব্দ লিখবে, সেই 2টো শব্দের মধ্যেও যেন একটু গ্যাপ থাকে। এইরকম ভাবেই যেমন বর্ণের মধ্যে গ্যাপ, যেমন শব্দের মধ্যে গ্যাপ, তেমনি লাইনের মধ্যে তোমাকে গ্যাপ রাখতে হবে। ফার্স্ট লাইন লিখলে সেকেন্ড লাইনটার মধ্যে একটু গ্যাপ রাখো, এই গ্যাপটা যদি না দাও তাহলে কিন্তু পরিচ্ছন্নতা থাকবে না, তখন খুব হেজি লাগবে লেখাটা। যেহেতু তোমাদের এবারে বর্ণনামূলক প্রশ্নের উত্তর দিতে হবে, তুলনায় লেখাটা বেশি হবে, তাই সেখানে এই গ্যাপ মেনটেন করলে দেখবে লেখাটা অটোমেটিক কিন্তু দেখতে ভালো লাগছে, পরিচ্ছন্ন লাগছে। কোনো পরীক্ষক চান না যে খুব সুন্দর হস্তাক্ষরযুক্ত খাতা হোক, কিন্তু বানানটা যেন নিখুঁত থাকে, আর তারই সঙ্গে সঙ্গে যেন লেখাটা পড়ার উপযোগী হয়, এরকম হলেই কিন্তু তোমার নাম্বার বেশি আসার সম্ভাবনা থাকবে। তাহলে এক্ষেত্রে তোমাকে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। তবে লিখতে গিয়ে তাড়াহুড়োর মধ্যে কোনো না কোনো শব্দ হয়তো লিখতে গিয়ে ভুল হতেই পারে, সেক্ষেত্রে তুমি জাস্ট একটা লাইন থ্রু করে দাও মাঝ বরাবর, তা না হলে একটা এরকম ক্রস করে দাও। যদি পুরো উত্তরটাই অন্য ভুল হয়ে গিয়ে থাকে তাহলে মাঝখান থেকে এরকম একটা ক্রস করে দাও, কিন্তু কোনোভাবেই হাবিজাবি করে এদিক ওদিক করে ঘেঁটে একদম ভরিয়ে দেবে না, কালি দিয়ে ভরে দেবে না, তাহলে সেটা খুব দৃষ্টিকটু হয়, খুব বাজে হয়, ইমপ্রেশনটাও খারাপ হয়। এর পরবর্তীতে যেটা বলবো সেটা হচ্ছে শুদ্ধ বানান, যেটা আমি এখনই একটু আগেই বললাম। এই বানানের প্রতি তোমাকে কিন্তু একটু যত্নবান হতে হবে। যত্নবান মানে কি, তুমি অবশ্যই ভালো করে ভেবে নাও যে বানানটা তুমি ঠিক ভাবছো নাকি ভুল ভাবছো। এমন একটা কঠিন শব্দ চয়ন করলে যেটা হয়তো ঠিকঠাক হলো না, তাই তার সমার্থক হিসেবে অন্য কোনো সহজ শব্দও তুমি বেছে নিতে পারো। আর বানানের শুদ্ধতা যত বেশি থাকবে সেখানে কিন্তু নাম্বারটা ভালো আসার সম্ভাবনা থাকবে। খুব সহজ সরলই হয়তো একটা উচ্চারণ, সেখানে তুমি বানানটা ভুল লিখে ফেললে অসাবধানতাবশত, সেখানে কিন্তু ব্যাড ইমপ্রেশন আসবে। সুতরাং তোমার নাম্বারটা কম
আসার একটা প্রবণতা থাকবে। তার পরবর্তীতে যেটার ওপর তোমাকে জোর দিতে হবে সেটা হচ্ছে দেখো পয়েন্ট করে লেখা। তাহলে এই পয়েন্ট করে লেখাটা কি? বর্ণনামূলক প্রশ্নের উত্তর যেগুলো 2 মার্কের প্রশ্ন, সেখানে খুব বেশি পয়েন্টের প্রয়োজন না হলেও 3 মার্ক, 5 মার্ক বা 10 মার্কের যে প্রশ্নগুলো থাকবে সেখানে কিন্তু অতি অবশ্যই পয়েন্ট করে লিখতে হবে। এবার এখানে তোমাদের বলে রাখি, তোমরা অনেক জায়গা থেকেই হয়তো শুনবে যে দুরকম কালিতে লেখা। আমিও এর আগে অনেক উপস্থাপনায় তোমাদের বলেছি ব্ল্যাকে যদি পয়েন্ট করো তাহলে ব্লুতে লেখো, ব্লুতে পয়েন্ট করো ব্ল্যাকে লেখো, এরকম অল্টারনেট করতে পারো। কোনোভাবেই কিন্তু গ্রিন বা রেড কালি তুমি ইউজ করতে পারবে না। তো ব্লু ব্ল্যাক ইউজ করতেই হবে এমন বাধ্যবাধকতা কিন্তু নেই। পেজ চেঞ্জ করতে গিয়ে সময় অযথা নষ্ট না করাই ভালো। সেক্ষেত্রে তোমার যদি অভ্যেস না থাকে এইভাবে লেখার, তাহলে তুমি সেম পেনেও লিখতে পারো, কিন্তু যেটাকে পয়েন্ট করছো সেটাকে একটু আন্ডারলাইন করে দাও, তাহলে সেটা হাইলাইট হয়ে যাবে। যদি তুমি আলাদা কালিতে পয়েন্ট করতে পারো খুব ভালো, না হলেও কোনো অসুবিধে নেই। তার জন্য যে নাম্বার খুব বেড়ে যায় এমন কিন্তু নয়, সেটা দেখতে অনেকটা সুন্দর হয় ঠিকই, কিন্তু সেটা তুমি পেন চেঞ্জ করতে ভুলে গেছো বলে ব্লুতে লিখে ফেললে, আবার ব্ল্যাক করতে গিয়ে সেখানটা কেটে দিলে। এই করার থেকে তুমি সেম কালিতেই লেখো, পয়েন্টটাকে আন্ডারলাইন করো, এটা অনেক বেটার হবে। তো এটা আমার মত, আমি বললাম, তুমি জানাবে কমেন্টে যে তোমার কেমন লাগলো এই কথাটা। নেক্সট যেটা তোমাকে অতি অবশ্যই জোর দিতে হবে সেটা হচ্ছে প্যারা চেঞ্জ করা। প্যারা চেঞ্জ করা মানে তুমি একটা ধরো পার্ট প্রশ্নের উত্তর লিখছো, যেখানে 5 মার্কসের কোশ্চেনটাকে 2+3 করে ডিভাইড করা আছে। তাহলে 2 নাম্বার যেটা রয়েছে যে প্রশ্নটা, সেটার উত্তর লেখার পরে যখন তুমি 3টার জন্য অ্যাটেন্ড করছো তখন একটু গ্যাপ দাও, প্যারাটাকে চেঞ্জ করো যে তুমি অন্য প্রশ্নটার উত্তর দিচ্ছ, এটা বোঝানোর জন্য। তাই সেখানে অতি অবশ্যই প্যারা চেঞ্জ করে লেখো, এতে করে খাতাটা দেখতেও সুন্দর হয়, নাম্বারটাও কিন্তু বেশি আসে। নেক্সট যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে নির্দিষ্ট গ্যাপ। এই নির্দিষ্ট গ্যাপটা কিন্তু বর্ণের গ্যাপ বা শব্দের গ্যাপ বা লাইনের গ্যাপের কথা আমি বলছি না, সেটা হচ্ছে এই যে বিভাগগত গ্যাপ বা একটা দাগ নম্বরের গ্যাপ। ধরো তোমার শেষ হলো 1.1 শেষ হলো, মানে একের দাগের 1.1 শেষ হলো, আবার এরপরে 1.2 করবে, তাহলে এর মাঝখানে যেন একটু গ্যাপ থাকে। বা ধরো ক বিভাগ শেষ হয়ে গেছে, বিভাগ ক্ষয়ে তুমি যাবে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে আরও একটু বেশি পরিমাণে গ্যাপ দিতে হবে। আর লেখাটা লিখতে লিখতে যদি তুমি দেখো যে একদম পেজটা প্রায় শেষ হয়ে আসছে, আর 2 লাইন কি 3 লাইন লেখার মতন হয়তো জায়গা রয়েছে, তাহলে আমি বলবো সেখানে নতুন প্রশ্নের উত্তর শুরু করার কোনো প্রয়োজন নেই। ওই পেজটা ছেড়ে দাও, দিয়ে পরের পেজ থেকে আবার শুরু করো। এইভাবে তুমি যদি করো তাহলে খাতাটা দেখবে অনেক বেশি পরিচ্ছন্ন লাগবে। কিন্তু ওখানে ওই 2টো লাইন লিখতে গিয়ে তোমার মনে হবে মাত্র 2 লাইন লিখবো, আরও একটা লাইন লিখি, করতে গিয়ে সেটা হেজি হয়ে যাবে। তাই এটা করার কোনো প্রয়োজন নেই। নেক্সট যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে পিটিও বা ফাঁকা পেজ নয়। এটার মানে কি? এই যে তোমাদেরকে 24 পাতার পেজ দেওয়া হচ্ছে, খাতাটা ওল্টাতে গিয়ে, মানে তুমি পরের পেজে যাবে, এরকম ওল্টাতে গিয়ে অনেক সময় কি হয়, একটার বদলে 2টো পাতা একসঙ্গে উল্টে যায়, সেক্ষেত্রে মাঝখানে কিন্তু অনেকটা গ্যাপ থেকে যায়। এই গ্যাপটা যাতে না থাকে সেটা একটু লক্ষ্য রাখবে। আর তাড়াহুড়োর সময় যদি সেটা হয়েও যায়, তাহলে তোমাকে যেটা করতে হবে অতি অবশ্যই ওই গ্যাপ পেজের একদম বাম দিকের কর্নার থেকে ডান দিক পর্যন্ত একটা লাইন টেনে অ্যারো করে দাও। আবার পরের পেজটাও যদি গ্যাপ হয়ে যায়, ওই একইভাবে, মানে যতগুলো পেজ তোমার গ্যাপ হয়ে যাবে সেখানটায় কিন্তু সোজা একটা লাইন থ্রু করে দিয়ে সেখানে একটা অ্যারো সাইন দিয়ে দাও এবং সেখানে লিখে দাও পিটিও বলে। মানে এর পরেও রয়েছে যে সেটা যেন পরীক্ষক বুঝতে পারেন, এই ফাঁকা জায়গাটা যেন কোনোভাবেই না থাকে। আর একটা যেটা, সেটা হচ্ছে তুমি কোনো একটা বড় প্রশ্নের উত্তর লিখছো, লিখতে লিখতে হয়তো তোমার ওই পেজটা শেষ হয়ে গেছে, তোমাকে পরের পেজে যেতে হবে, কিন্তু উত্তরটা তখনও শেষ হয়নি। তাহলে অতি অবশ্যই বিশেষ করে ডান দিকের পেজগুলোতে সেখানে তুমি নিচে ছোট্ট করে লিখে দাও পিটিও, অর্থাৎ টার্ন ওভার, মানে ওখানে তোমার লেখাটা শেষ হয়নি, তখনও এখনো বাকি রয়ে গেছে, তার জন্য তুমি আবার পৃষ্ঠাটা উল্টানোর জন্য বলছো। তো এইভাবে তুমি খাতাটাকে যদি সাজাও, তাহলে আমি তোমায় বলতে পারি খাতাটা দেখতেও হবে সুন্দর পরিচ্ছন্ন এবং পরীক্ষকের মনে একটা ভালো ইমপ্রেশন আসবে তোমার খাতাটা সম্পর্কে। অতি অবশ্যই তুমি ভালো মার্কস কিন্তু পাবেই পাবে। তো এই ছিল প্রত্যেকটা বিষয়। তোমার কেমন লাগলো এই 10টা টিপস অতি অবশ্যই জানাবে। আরেকটা কথা, তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে 24 পাতা সম্বলিত অ্যান্সার শিট যেটা তোমাদেরকে দেওয়া হবে, আদৌ তার মধ্যে তোমরা এই লেখাটাকে শেষ করতে পারবে কিনা। আমি বলবো অতি অবশ্যই তোমরা এর মধ্যে লেখাটা শেষ করতে পারবে।
বরং এটার ক্ষেত্রে দেখা যাবে যে হয়তো অনেক জনের ক্ষেত্রে এই পেজটা অতিরিক্ত হয়ে যাবে, এতটাও লিখতে হয়তো পারবে না, তার অনেক আগেই হয়তো লেখাটা কমপ্লিট হয়ে যাবে। কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে পেজ সংখ্যাটা একটু বেশি লাগে, তবে যত বেশি লাগুক না কেন এর মধ্যেই হয়ে যাওয়ার কথা। তো আজকের উপস্থাপনাটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো তোমাদের কেমন লাগলো সেটা অতি অবশ্যই জানাও কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, হাই পয়েন্ট এসে গেলে অতি অবশ্যই দিয়ে দাও। আর এই রকমই গুরুত্বপূর্ণ উপস্থাপনা পেতে নিয়মিত চ্যানেলে চোখ রাখো। কত নম্বরের প্রশ্নের জন্য ঠিক কতটা টাইম তুমি বরাদ্দ করবে সেটা যদি তুমি জানতে চাও তাহলে বেশি বেশি করে তোমাকে কমেন্ট করতে হবে। তোমাদের চাহিদা মোতাবেক পরবর্তী উপস্থাপনা সেটা নিয়ে চলে আসবো। কারণ তোমরা জানো 4th সেমিস্টারের পরীক্ষা মাত্র 2 ঘন্টা, কিন্তু সেখানে বর্ণনামূলক প্রশ্ন। এই টাইমটাকে ঠিক কি করে তুমি ম্যানেজ করবে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে সেটা জানতে চাইলে কমেন্টে লেখো, তাহলে পরবর্তী উপস্থাপনা অতি অবশ্যই সেটা নিয়ে চলে আসবো। চূড়ান্ত পর্বের প্রস্তুতি সকলের খুব ভালো হোক, সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম।